আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলেছিলাম যে আমি নতুন কয়েকটা কুশন কিনেছি আর পুরনো কুশনগুলো দিয়ে কি করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আজ সেই ব্লগটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। যে কাজটা করছি আপনারা দেখতে পাচ্ছেন, একটা কোলবালিশ তৈরি করছি আমি। তো কোলবালিশ তৈরি করার এই যে কাভারটা বা খোলটা, এটা প্রায় আমি 1 বছর আগে কিনে রেখেছিলাম, কিন্তু করব বলে আর করতে পারি না। আর যেহেতু কুশনগুলো নতুন কিনেছি, চেঞ্জ করে নিলাম। তো 4টা কুশনের যে ফাইবারগুলো থাকে সেই ফাইবারগুলো দিয়েই কিন্তু আমি এই নতুন কোলবালিশটা তৈরি করে নিচ্ছি। অলরেডি কিন্তু 3টা কুশনের ফাইবার দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে লাস্টের কুশনটা। তো দেখেন লাস্টের কুশনটা খোলার সাথে সাথে কি বেরোলো। এখানে হচ্ছে যে ওই যে কিছু স্পঞ্জ থাকে, কিছু ফোম থাকে, সেই ফোমগুলো টুকরো টুকরো কুচি কুচি করে কেটে দেওয়া, আর হচ্ছে 2 সাইডে বড় ফোম দিয়ে কাভার দেওয়া ছিল। তো যাই হোক, আমি যেটাই পেয়েছি সেটাই আমি এখন এই খোলের ভিতরে সবগুলো ঢুকিয়ে নিচ্ছি। তো খুব যে কোনো কাজ শুরু করার আগেই দেখবেন যে সেই জিনিসটা দেখতে খারাপ লাগছে, বাট লাস্ট ফিনিশিং দেওয়ার পরে কিন্তু মনে হবে যে না, সুন্দর একটা শেপ দিতে পেরেছি। তো আমার ক্ষেত্রেও সেরকমটাই মনে হচ্ছে। আমি খুব চেপে চেপে কোলবালিশের যেখানে ফাঁকা ছিল, যেখানে নিচু ছিল, সব জায়গায় একদম হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে সমান করে দিচ্ছি। এখন হচ্ছে যে এই কাভারটাকে আমি সেলাই করে নিব, যার কারণে আমি সুই সুতা ভরে নিচ্ছি। তো প্রতিদিনের মতোই আপনাদেরকে আমন্ত্রণ করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগে। আমি মেহনাজ, ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি আমার প্রিয় আপু আন্টিরা যে যেখান থেকে বসে আজকে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন, একটু মনে করিয়ে দেই যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার চ্যানেলের জন্য শেয়ারের কাজ করবে, তাছাড়া আরও অনেক আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর গত ব্লগে যে সমস্ত আপুরা আমাকে ভালোবেসে সাপোর্ট দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, আমার ব্লগটিকে কমেন্ট করেছেন, আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া জানাচ্ছি মন থেকে। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি কোলবালিশটাকে তৈরি করে নিয়েছি, ঝেড়ে নিলাম, যেহেতু যে ময়লাগুলো ছিল ছোট ছোট, সেটা ঝেড়ে না নিলে তো বিছানায় পড়বে। চাপ দিয়ে দিয়ে আমি আরও চতুর সাইডটা সব জায়গায় একদম সমান করে নিচ্ছি। তো এখন হচ্ছে যে একটা কাভার পরিয়ে দিব, কোলবালিশের যে কাভার থাকে। প্রথমে মাপ নিয়ে দেখলাম যে এটা হবে কি না, তো দেখি যে হবে। তো এখন হচ্ছে যে কোলবালিশের যে কাভার সেটা আমি পরিয়ে দিচ্ছি। তো রিসাইকেলিং করে নিলাম। একটা জিনিসের সর্বোচ্চ ব্যবহারই মনে হয় বাঙালি করতে পারে, বাঙালি বাদেও আর অন্যান্য দেশে করে আসলে। তো আমি আসলে ফাইবারগুলোকে ফেলতে চাচ্ছিলাম না, ফাইবারগুলো বেশ ভালোই ছিল। তো দেখেন এখন কেমন লাগছে। আর কোলবালিশটা যার জন্য বানিয়েছি তাকে দিয়ে দিলাম, এই যে আমার সেলের জন্য, ওয়াসিফের জন্য। ও তো পেয়ে অনেক খুশি, দেখেন কি করছে। আর ওর কোলবালিশটাই মূলত নষ্ট হয়ে গিয়েছিল, তো ওইটা ওকে দিতে পেরে ভালো লাগছে। আর মেয়েটা একটু মন খারাপ করেছে, যে কোনো জিনিস নতুন তৈরি করলে তাকেও দিতে হবে। আচ্ছা, এখন গত ব্লগে আমার কয়েকজন আপুরা এই চায়ের পাতিলটা সম্পর্কে জানতে চেয়েছেন, যেমন এটা কত সিএম, দাম কত। তো চায়ের পাতিলটা আমি 850 টাকা দিয়ে কিনেছিলাম, 1000 টাকা দাম চাচ্ছিল। অনেক রিকোয়েস্ট করার পরে আমি 850 টাকা দিয়ে চায়ের পাতিলটা নিয়েছি। আর কত সিএম আসলে সেটা এক্স্যাক্ট আমি বলতে পারছি না, তবে 6 থেকে 7 জনের চা বানানো যাবে অনায়াসে। তো অতটুক পাতিল আর কি, খুব বেশি বড় না। তো এই হচ্ছে পাতিলটা সম্পর্কে বলে দিলাম। আচ্ছা, ফারিয়া রোজ আইডি থেকে আপু বলেছিলেন যে আপু তোমার বাসায় বাঁধানো যে বাবুদের ড্রেস, এটা নিয়ে একটু বলো কত টাকা নিয়েছিল বা বাসায় এনে বাঁধিয়েছিলে কিনা। তো আপুর জন্য এই অংশটুকু ক্যাপচার করেছি। তো আপু এটা হচ্ছে যে 8 বছর আগে, আমার 8 বা 7.5 বছর আগে হবে, 2টা বাচ্চার গায়ের ড্রেস নিয়ে আমি নিউ মার্কেটের পাশে যে চন্দ্রিমা সুপার মার্কেট আছে, ওইটার 3 তলায় বা 4 তলায় দেখবেন এই ধরনের কাজগুলো করে, ফ্রেম বাঁধাই করে। তো আমি ওখানে ড্রেস দিয়েছিলাম।
ওনারাই বাধাই করে দিয়েছিল। এক একটা ফ্রেম বাধাই করতে 1500 টাকা নিয়েছিল, তার মানে 3000 টাকা দিয়ে আমি এই দুইটা ড্রেস বাধাই করেছিলাম। আর এটাতে হচ্ছে ওদের গায়ের গন্ধ মিশে আছে এমনটাই। এই আরেকজন আপু বলেছিলেন যে আপু আপনার যে সোফা বা ফার্নিচার ক্লিন করার যে ব্রাশটা দেখালেন এটা সম্পর্কে একটু ডিটেলস বলবেন। তো এই হচ্ছে সেই ব্রাশটা, যার দাম হচ্ছে 185 টাকা, আরএফএল বেস্ট বাই থেকে নেওয়া ছিল। ব্রাশটা দেখতে কিন্তু বেশ চিকন এবং স্মার্ট। তো এটা দিয়ে কিন্তু ভিতরের কোনা কাঞ্চির ময়লাগুলো পরিষ্কার করতে আমার জন্য বেশ সুবিধা হয়। এই তো আপুদের কিছু রিকোয়েস্ট ছিল বা আপুরা যা জানতে চাচ্ছিলেন সেটা আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আসলে আপু কতটুকু উপকার করতে পেরেছি সেটা বলতে পারছি না। তো রাবেয়া আপু, আমার নামে নাম আর কি, রাবেয়া আপু বলেছেন যে আপু এখন থেকে আপনি যেটা কিনবেন তো সেই জিনিসটার দাম বলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমাদের অভিজ্ঞতা বাড়বে। ইনশাল্লাহ আপু, আপনাদের যদি এতটুকু হেল্প হয় তো সেই কাজটা আমি করার চেষ্টা করব। তো কিচেনে চলে এসেছিলাম। আসার একমাত্র কারণ হলো যে আমার কাজের আপা এসে রুটি বানিয়ে দিয়ে গেছে। আর উনি যখন রুটি বানিয়ে দিয়ে যায় তখন চুলার চতুর সাইডে আটা ময়দা এগুলো পড়ে থাকে। তো এখন চুলাটা তো ক্লিন করবই, সাথে কিন্তু কিচেনের যে অংশগুলো আমার কাজ একটু বাকি রয়েছে, তো সেই কাজগুলো করে নিব। চুলাটাকে আমি মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা তো নর্মালি আমরা যে ক্লিনজারটা বানাই, বেকিং সোডা, তারপরে হচ্ছে যে ডিটারজেন্টের গুঁড়া, আর হচ্ছে গরম পানি, ভিম লিকুইড, এগুলো দিয়েই কিন্তু এই ক্লিনজারটা বানিয়ে তারপরে চুলা পরিষ্কার করি। তো আমি সেভাবে করেই কিন্তু আমি চুলাটাকে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, যে সমস্ত নতুন নতুন আপু আন্টিরা আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের কাছে কি এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভালো লাগে? যদি ভালো লেগে যায় তো অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগ বা ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। চাইলেই আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। ওই যে এখন যে কাজগুলো করছি প্রতিদিনের টাচ আপের একটা অংশ। আপা যেহেতু রুটি বানিয়ে গেছে তো এই কৌটায় তারপরে হচ্ছে আটা নিয়েছিল, তো কৌটার মুখে আটা লেগেছিল সেটা মুছে নিলাম, তাকগুলো মুছে নিচ্ছি। সেই সাথে উনি রুটি বানানোর জন্য একটু তেল ব্যবহার করে, তেলের বোতলেও একটু আটা লেগে আছে, গুঁড়ি লেগে আছে, তো সেইগুলো এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। এই কাজগুলো না ওনাকে বলাও যায় না, আবার এভাবে করে রেখে দিতেও কিন্তু খুব মায়া লাগে, কষ্ট লাগে যে কিচেন তো আমারই পরিষ্কার করতে হয়। এগুলো দেখলেও নিজের কাছে খারাপ লাগে, তাই এই টাচ আপের অংশটা আমাদেরকে প্রতিদিনই করতে হয়। আর এখন আমি যে কাজটা করছি, এই যে মশলার কোটাকুটি থাকে আমার, সেইগুলোকেও আমি মুছে নিচ্ছি। যদিও বা আমি বেশ কিছুদিন আগে কিচেনের সব কিছু ঝেড়ে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো আজ হচ্ছে টাচ আপের যে পার্টটা ছিল সেটাও আমি শেষ করে নিলাম। তো আমার হয়ে গেছে মোটামুটি বলতে পারেন। এখন আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমি সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ইন্ডাকশন চুলাটা মুছে নিব। তো আমার মেজে নেওয়া হয়ে গেছে, এখন জাস্ট আমি ভেজা রুমাল দিয়ে মুছে মুছে পরিষ্কার করে নিব। প্রতিদিনের এই কাজগুলো আমরা প্রতিদিন করে নিলে কিন্তু খুব বেশি আর ময়লা হয় না। আর তাছাড়া কিন্তু চেষ্টা করবেন গরম চুলা কিন্তু কখনোই মুছবেন না। যে কোনো কাচের চুলা গরম অবস্থায় কিন্তু মুছলে সেটা কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে 100%। তাই চুলা যখন ঠান্ডা হয়ে যাবে, আপনার রান্নার পরপরই দরকার নাই, দরকার হয় আপনি বিকালবেলা করবেন বা অন্য কোনো একটা সময় আপনি চুলা পরিষ্কার করে নেবেন। গরম চুলা টোটালি পরিষ্কার করতে যাবেন না কখনোই। তো যে টাওয়ালটা দিয়ে আমি এতক্ষণ মোছামুছি পরিষ্কারের কাজটা করে নিলাম, সেই টাওয়ালটা এখন আমি একটু ডিটারজেন্টের গুঁড়া দিয়ে ভালো করে আমি কেচে পরিষ্কার করে নিব। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে টাওয়ালগুলো মনে হয় কাজের উপরে ডিপেন্ড করে প্রতিদিনই আমাদেরকে ধুয়ে নিতে হয়। আর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় কিচেনে ততই কিন্তু ভালো হয়, আমাদের জন্য ভালো। তাছাড়া তেলাপোকাও কিন্তু কম জন্ম নেয়। প্রতিটা খাবারের কণা পড়ে থাকলে, ছোট ছোট কণা পড়ে থাকলেই কিন্তু সেখানে তেলাপোকার ছোট ছোট চাইনিজ যে তেলাপোকা সেগুলোর জন্ম নেয়। তো
পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে কিন্তু পরবর্তীতে কাজ করেও আরাম পাওয়া যায়, মনের একটা আলাদা শান্তি লাগে। রান্নাবান্না শেষ হয়ে গেছে কিন্তু আমার দুপুরের, বাচ্চাদেরকে গোসলে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি আবারও এই যে বাচ্চাদের রুমটা ঝেড়ে নিচ্ছি, কারণ ওরা এখানে বসে টিভি দেখে, অনেক সময় খাবার খায়। তো এই যে কুশনগুলো দেখছেন, কুশনের কাভারগুলো কিন্তু আমি আমার টেইলার্সে আমি অর্ডার করে বানিয়ে নিয়েছি। 300 টাকা লেস কিনেছিলাম আর কাপড় কেনা ছিল, তো সব মিলিয়ে 120 টাকা মজুরি দিয়ে আমি 4টা কুশন কাভার বানিয়ে নিয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার সিক্রেট মশলার রেসিপি। এই মশলাটা মূলত বিরিয়ানি রান্না করার মশলা। বিরিয়ানিটা আপনি গরু, খাসি, মুরগি যেটা দিয়েই করেন না কেন, সব ধরনের বিরিয়ানির জন্য এই মশলাটা পারফেক্ট। তাছাড়া আমরা যে কোনো ধরনের মাংস জাতীয় খাবারের একদম লাস্ট ফিনিশিংয়ে যে গরম মশলাটা ব্যবহার করি, সেখানে আপনি এই মশলাটা ব্যবহার করতে পারবেন। 15টি উপাদানের সমন্বয়ে আমি এখানে মশলাটা তৈরি করছি। যা যা আছে: তেজপাতা, গোটা জিরা, শুকনা মরিচ, মৌরি, দারচিনি, শাহি জিরা, ধনিয়া, জয়ত্রী, লবঙ্গ, স্টার আনিস, জয়ফল, সাদা গোলমরিচ, এলাচ। এই সব কিছু একসাথে নিয়েছি। আর নিয়েছিলাম কিছুটা সরিষা। তো চুলাটা অন করে দিয়েছি আমি। ফ্রাই প্যানটা গরম হওয়ার সাথে সাথেই আমি এখানে জায়ফলগুলো আর দারচিনিগুলো আর শুকনো মরিচগুলো একটু আগে দিয়ে দিয়েছি। ওইটা জাস্ট সামান্য 1 মিনিটের মতো আমি একটু নাড়াচাড়া করার পরপরই বাকি যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে বেশ সময় নিয়ে একদম অল্প আঁচে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার কিছুক্ষণ পরেই কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, স্মেল বের হবে। তো সেই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আর অনেকক্ষণ পরে আমি কিন্তু এইভাবে গরম ফ্রাই প্যানের উপরে মশলাগুলো রেখেছিলাম। তারপর আমি গোসল করেছি, নামাজ পড়েছি, দুপুরের খাবারও খেয়ে নিয়েছি। এরপরে আমি চলে এসেছি এই মশলাটাকে ব্লেন্ড করে নিব, গুঁড়া করে নিব। তো এখন সব ভেজে রাখা যে উপাদানগুলো ছিল সব কিছু এখন আমি ব্লেন্ডার জগের ভিতরে দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় এই যে আমি মশলাটাকে তৈরি করে নিয়েছি। খুব সুন্দর একটা মশলা। যারা কোরবানির ঈদে মাংস রান্না করবেন, বিরিয়ানি রান্না করবেন, আপনারা চাইলেই কিন্তু এই মশলাটা দিয়ে অনায়াসে করে নিতে পারবেন। আর বিরিয়ানি রান্না করার সময় কিন্তু এই মশলাগুলোই প্যাকেটজাত করা হয়, যেটা প্যাকেটের গায়ে লেখা থাকে কী কী উপাদান ব্যবহার করেছে। তো সেই উপাদানগুলো নিয়েই কিন্তু এই মশলাগুলো তৈরি করা হয়েছে। যার কারণে আমি বারবারই বলছি এটা কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য একদম পারফেক্ট মশলা। এছাড়া বিরিয়ানি রান্না করার জন্য আরও যে মশলাগুলো লাগে সেটা কিন্তু আমি গত একটা ব্লগে শেয়ার করেছিলাম, যে আরও বাদাম, কিশমিশ, পোস্ত যেসব লাগে সেগুলো দিয়ে কিন্তু আমি পুরো একটা বিরিয়ানি রান্নার রেসিপিটাও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো এই যে হয়ে গেল আমার সিক্রেট মশলাটা। এই মশলা দিয়ে যে কোনো কিছু রান্না করলে, বিশেষ করে মাংস জাতীয় খাবার রান্না করলে অনেকেই কিন্তু প্রশংসা করবে এবং আপনার ফ্যান হয়ে যাবে, এটা কথা দিচ্ছি আমি। তো আপনারা চেষ্টা করবেন এই মশলাটা ঈদের আগেই তৈরি করে আপনার কিচেনেও রাখতে। আমি বাচ্চাকে কোচিংয়ে দিয়ে তারপরে একটু ওখানে মেলা বসেছিল মাঠে, তো মেলার মাঠটা ঘুরছি আর আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিলাম। সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যাচ্ছে। আমিও কিছু জিনিস কিনেছি। সুভার স্কুলের চুল বাঁধার জন্য 4টা ব্যান্ড কিনেছি, আমার জন্য ব্রেসলেট এবং আংটি কিনেছি। তো এই তো কিছু খাবার দাবার কিনে নিয়ে তারপরে মেলা থেকে বের হয়েছিলাম। তো কিছু কথা বলি, যে অসুস্থতা হচ্ছে আমাদের জীবনের অংশ এবং আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আমাদের ধৈর্য, আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুলের শিক্ষা দেয়। অসুস্থতার সময় আমরা আল্লাহর আরও কাছাকাছি হই এবং তার করুণা ও দয়ার মূল্য উপলব্ধি করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন এবং অসুস্থতার সময় সবর ও তাওয়াক্কুলের তৌফিক দান করুন, আমিন। কথাগুলো কেন বললাম সেটা হচ্ছে যে গত ব্লগে আমার একজন আপু কমেন্ট করেছেন এমডি বাতেন আইডি থেকে। আপুর 32 বছর বয়স এবং 4 বছর ধরে আপুর ডায়াবেটিস হয়েছে এবং গলায় ক্যান্সার হয়েছে। তো আপু, আপনি কখনো ধৈর্য হারা হবেন না। আপনার জন্য আমি মন থেকে অনেক বেশি দোয়া করছি। আল্লাহ যেন আপনার সহায় হন এবং আপনার মনের সকল আশা পূরণ করুক। আর তাছাড়া তো অসুস্থতা হচ্ছে এমন একটা জিনিস যেটা যে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে, তার ঈমান পরীক্ষা করে, তাছাড়া গুনাহগুলো মাফ করে দেন। আমরা সবাই কিন্তু এই জিনিসগুলো জানি। কখনো মন ছোট রাখবেন না বা কখনো মন খারাপও করবেন না। আর তাছাড়া এটা কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্য বাড়ানোরও সুযোগ। তো আপনার জন্য
মন থেকে অনেক বেশি দোয়া থাকলো। সেই সাথে আয়েশা সিদ্দিকা আপু আমাকে পার্সোনালি নক করেছেন। আপু অনেক অসুস্থ এবং সার্জারিও হয়েছে আপুর। তো আপুর জন্য মন থেকে অনেক বেশি দোয়া রইল, আপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এছাড়া হেলেনা আপুর কথা আমি শুনেছি। হেলেনা আপু আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমার প্রতিটা ব্লগে কমেন্ট করতেন। তো হেলেনা আপুর অসুস্থতার কথা আমি আরেকজন আপুর থেকে শুনেছি। আপু আপনিও অনেক অসুস্থ আমি শুনেছি। তো আপনার জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া থাকলো। আল্লাহ যেন আপনাদের সবাইকে খুব দ্রুত শেফা দান করেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আপনারা। তো এটাই শুধু চাইবো। শুরু থেকেই যে সমস্ত আপু আন্টিরা আমাকে সাপোর্ট করে আসছেন, আমাকে কমেন্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, তো আপনাদের জন্য সব সময় আমি মন থেকে অনেক বেশি দোয়া করছি এবং ভালোবাসা জানাচ্ছি, সেই সাথে কৃতজ্ঞতাও প্রকাশ করছি। আপনারা না থাকলে, আপনারা পাশে না থাকলে আসলে আমার এ পর্যন্ত আসা হতো না। আপনাদের জন্যই আমি আজ এখানে এসেছি, আপনাদের ভালোবাসায়, আপনাদের সবার সাপোর্টে। তো মেলায় কিন্তু অনেক কিছু দেখা হলো, সেই সাথে কিন্তু কেনাকাটাও টুকটাক করলাম। আর এখান থেকে হালকা পাতলা কিছু খাবার কিনে নিয়ে তারপরে আমি আমার ছেলেকে নিয়ে মেলার মাঠ থেকে বের হব। তো বের হয়ে মনে হচ্ছিল যে একটু ঝাল কিছু খাই, কফি খেলাম, বাবুকে আইসক্রিম কিনে দিলাম। আর ঝাল কিছু খেতে হলে চলে এসেছি একটু লাইব্রেরির সামনে। তো এখানে হচ্ছে বেলপুরি বিক্রি করছিল, তো নাগা দিয়ে আমি বেলপুরি নিলাম, আর ছেলের জন্য হচ্ছে নাগা ছাড়া নর্মাল নিয়েছি। এই তো মামাটা রেডি করে দিল, তো এটাই এখন খাচ্ছি। এরপর তো সুভা বের হবে, সুভাকে নিয়ে আবারও বাসার দিকে চলে আসব। তো আমার আজকের ব্লগে কথা বলায় অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই নিজ নিজ জায়গায় সহি সালামতে পৌঁছে কুরবানি সম্পন্ন করতে পারেন, সেই দোয়া রইল। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।